ট্রেন থেকে যখন মুকুন্দপুর স্টেশনে নামলাম তখন রাত 11:15 বাজে। এটি মুকুন্দপুর স্টেশনে পৌঁছানোর লাস্ট ট্রেন। আমাকে প্ল্যাটফর্মে নামিয়ে দিয়ে আমার চোখের সামনে দিয়ে ট্রেনটা ছুটে বেরিয়ে গেল। চারিদিকে তাকিয়ে দেখলাম প্ল্যাটফর্ম জনমানব শূন্য। সমস্ত প্ল্যাটফর্মে আমি একা। এই মুকুন্দপুর আমার শ্বশুর বাড়ি, আর আমার স্ত্রী মালতী বর্তমানে এখন এই মুকুন্দপুরে রয়েছে। তাই অফিস থেকে বেরিয়ে ভাবলাম গিন্নিকে কিছু না জানিয়ে হঠাৎ করে একটা সারপ্রাইজ দেব। তাই শ্বশুরবাড়িতে কোনো কিছু খবর না দিয়েই চলে এসেছি লাস্ট ট্রেন ধরে। প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে দেখলাম সেখানেও সেই একই পরিবেশ। সেখানে নেই কোনো লোকজন বা কোনো যানবাহন। এইবার মনে পড়ে গেল শ্বশুরমশাইয়ের কথা। শ্বশুরমশাই বারবার মানা করেন মুকুন্দপুরে এই লাস্ট ট্রেনে না আসার জন্য। আসলে এটা একটা গ্রাম্য এলাকা, সেই জন্যই হয়তো এত রাতে কোনো লোকজন বা কোনো যানবাহন থাকে না, এবং সেই জন্যই শ্বশুরমশাই আমাকে বারে বারে মানা করতেন লাস্ট ট্রেনে না আসতে। স্টেশন থেকে আমার শ্বশুরবাড়ি প্রায় 5 কিলোমিটার পথ। তাহলে এখন যে উপায়টা বাকি থাকলো সেটা হচ্ছে পায়ে হাঁটা। কি আর করব, অগত্যা কোনো উপায় না পেয়ে পায়ে হেঁটে পৌঁছানোই মনস্থির করলাম, এবং সেই মতো সামনের দিকে এগোতে যাচ্ছি এমন সময় এক ব্যক্তির গলা পেলাম। এই যে দাদা, শুনছেন? কোথায় যাবেন? আমি যাব বাসুদেবপুর গ্রাম, সমরেশ চক্রবর্তীর বাড়ি। বাসুদেবপুর? সে তো অনেক দূর, প্রায় 5 কিলোমিটারের পথ। দেখুন না, আমিও এই বাসুদেবপুরে যাব, কিন্তু আজ ফিরতে একটু দেরি হয়ে গেছে। আমিও লাস্ট ট্রেনেই ফিরেছি। এখন তো পায়ে হাঁটা ছাড়া অন্য কোনো উপায় দেখছি না। চলুন তাহলে দুজনে একসাথে যাওয়া যাক। এরপর দুজনে হাঁটতে শুরু করলাম বাসুদেবপুরের উদ্দেশ্যে। আমার নাম মৃন্ময় সাহা। আপনি কি সমরেশ চক্রবর্তীর আত্মীয়? আমার নাম রঞ্জিত মুখার্জি, আমি সমরেশ চক্রবর্তীর জামাই। এইভাবে আমরা দুজন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে চললাম। কিছুটা হাঁটতে হাঁটতে আমরা এক রাস্তায় প্রবেশ করলাম যার দুই ধারে ঘন জঙ্গল। আশেপাশে কোথাও কোনো জনবসতি নেই। এখানে এসে ঝিঝি পোকার ডাকটা আরও বেশি তীব্র মনে হলো। তার সঙ্গে অনবরত ভেসে আসছে বন্য শেয়ালের ডাক। এই এত রাতে আপনি একা একা বেরিয়ে পড়েছেন? আপনার ভয় করে না? ভয়ের আর কি আছে, এখানে তো এর আগেও আমি অনেকবার এসেছি। এই জায়গা আমার চেনা, শুধু পায়ে হেঁটে এই প্রথম। আসলে রাতের বেলা এই জায়গাটা ভালো নয়। রাতের বেলা সাপের ভয়ের ব্যাপারে বলছেন তো? আমার কাছে তো টর্চ লাইট রয়েছে, কোনো অসুবিধা নেই। এই রকম আমরা কথা বলতে বলতে হাঁটছি। এভাবে কিছুক্ষণ হাঁটার পর খেয়াল হলো গরম পায়ে হাঁটার মতো খটখট শব্দ হয়ে চলেছে। শব্দটা যেন আমাদের পেছন পেছন আসছে। শব্দটা কোথা থেকে আসছে সেটা জানতে পিছনে তাকাতে যাব, এমন সময় মৃন্ময় বলে উঠল, না না রঞ্জিত বাবু, পিছনে তাকাবেন না, তাড়াতাড়ি পা চালিয়ে সামনে এগিয়ে চলুন। এই জঙ্গলটা তাড়াতাড়ি পার করতে হবে। মৃন্ময়ের এই কথায় আমার কৌতূহল যেন আরও বেড়ে গেল, এবং মৃন্ময়ের কথা উপেক্ষা করেই আমি সঙ্গে সঙ্গে পিছনে তাকালাম। এবং পিছন ফিরে তাকাতেই আমি যে দৃশ্য দেখলাম তাতে আমার হাত পা যেন অবশ হয়ে গেল। নিজের চোখে যেন বিশ্বাস করতে পারলাম না। আমি দেখলাম
আমাদের পিছন পিছন ধেয়ে আসছে কতগুলো কঙ্কাল। কি ভয়ানক সেই দৃশ্য! মৌমাছির ঝাঁকের মতো সারি সারি কঙ্কাল তাদের হাড়ের খটখট শব্দে এগিয়ে আসছে আমাদের দিকে। কিছু কঙ্কাল আসছে শূন্যে ভেসে। আমি পিছন ফিরে তাকাতেই এবার তারা শুরু করলো প্রচণ্ড বিকট শব্দে অট্টহাস্য। সেই বীভৎস শব্দে সারা শরীর শিউরে উঠতে লাগলো। আমরা দুজনে দৌড়াতে শুরু করলাম। রঞ্জিত বাবু, আপনি দৌড়ে এই এলাকা ছেড়ে বেরিয়ে যান, আমি এদের সামলাচ্ছি। কিন্তু আপনি এদেরকে কিভাবে আটকাবেন? এরা যে ভূত প্রেত অশরীরী। এরপর আমি দৌড়াতে দৌড়াতে পিছনে ফিরে দেখলাম হঠাৎ মৃন্ময় দাঁড়িয়ে পড়ল এবং সেও পরিবর্তিত হলো এক ভয়ঙ্কর চেহারায়। এবং ভয়ঙ্কর আওয়াজে গর্জে উঠে তেড়ে গেল সেই কঙ্কালগুলোর দিকে। নিমেষে সমস্ত এলাকাটা ধোঁয়ায় ঢেকে গেল। এরপর আমি দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে থাকি এবং দৌড়াতে দৌড়াতে অবশেষে বাসুদেবপুর গ্রামে ঢুকে আমার শরীর নিস্তেজ হয়ে পড়ে। প্রচণ্ড ক্লান্তিতে আর ভয়ে আমি জ্ঞান হারাই। এরপর যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি আমি রয়েছি আমার শ্বশুর বাড়িতে। আমার সামনে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী মালতী এবং শ্বশুরমশাই। তুমি কেমন আছো? এখন শরীর কেমন লাগছে? কোনো অসুবিধা হচ্ছে কি? একটু দুর্বল লাগছে, এছাড়া আর কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু আমি এখানে পৌঁছালাম কিভাবে? আজ ভোরে গ্রামের লোকেরা তোমাকে গ্রামেরই রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তোমাকে দেখে তারা চিনতে পারে এবং আমাদের খবর দেয়। তারপর তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। কিন্তু তোমার এই অবস্থা কিভাবে হলো? মালতীকে হঠাৎ এসে চমকে দেব বলেই কাল রাতে অফিস ছুটির পর আমি রওনা দিয়েছিলাম বাসুদেবপুরের উদ্দেশ্যে। এরপর লাস্ট ট্রেনে মুকুন্দপুর স্টেশনে পৌঁছালাম রাত 12:15টায়। এরপর সমস্ত ঘটনা বলতে থাকে রঞ্জিত। কিন্তু কে ছিল এই মৃন্ময়? সেই বা মানুষ থেকে হঠাৎ করে অশরীরীতে পরিণত হলো কিভাবে এবং কেনই বা সে আমাকে রক্ষা করলো? এই কারণেই তোমাকে বারে বারে আমাদের এখানে লাস্ট ট্রেনে আসতে মানা করেছিলাম। তাহলে শোনো, যে জঙ্গলে তোমার সঙ্গে এই ঘটনা ঘটেছে সেই জঙ্গলের নাম কালাপাহাড়ির জঙ্গল। বহু বছর আগে ওই জঙ্গলে দস্যুরা মানুষ খুন করে পুঁতে রাখত। তারপর ধীরে ধীরে সেই সকল মৃত ব্যক্তিরা অতৃপ্ত অশরীরীতে পরিণত হয়। তারপর থেকে শুরু হয় তাদের প্রতিশোধ। অন্ধকার রাতে কোনো মানুষ ওই পথে গেলে তারা আর বেঁচে ফিরত না। আর সেই থেকে ওই জঙ্গলের রাস্তায় এখনো চলে ভূত প্রেতদের উপদ্রব। এইরকমই একদিন লাস্ট ট্রেনে বাড়ি ফিরছিল আমাদেরই গ্রামের ছেলে মৃন্ময়। সে ওই দিন রাতে ওই সকল অশরীরীদের হাতে প্রাণ হারায়। তারপর থেকে সেও এক আত্মায় রূপান্তরিত হয়, কিন্তু সে কখনো কারোর ক্ষতি করে না, বরং সে এভাবেই রাতের যাত্রীদের রক্ষা করে চলেছে ওই সকল অতৃপ্ত অশরীরীদের হাত থেকে। আমি এই সমস্ত ঘটনাগুলো এক মনে শুনছিলাম। এই সকল শুনে মৃন্ময়ের প্রতি সমবেদনা এবং কৃতজ্ঞতাবোধ জন্মালো। মনে মনে ধন্যবাদ জানালাম মৃন্ময়কে এবং আমি ঠিক করলাম আর কোনোদিন ভুল করেও লাস্ট ট্রেনে আসবো না আমার শ্বশুর বাড়িতে।